নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদের সকলকে স্বাগত। বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল। আমাদের আজকের নিবেদন পরপর দুটি গল্প। গল্পগুলি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আর হ্যাঁ, বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন গল্পের নোটিফিকেশন পাওয়ার জন্য। স্কুল জীবনের স্মৃতি আমাদের সবার কাছেই অত্যন্ত মধুর। স্কুল বলতেই মনে পড়ে বন্ধুদের সাথে দেদার দুষ্টুমি, খুনসুটি, মাস্টারমশাই দিদিমণিদের বকাঝকা, আর বিভিন্ন বিষয় অপার কৌতূহল আর অফুরান আনন্দ। তাই আজ দুই ভিন্ন সময়ের সাহিত্যিকদের লেখা দুটো স্কুল জীবনের গল্প নিয়ে আমরা চলে এসেছি। আমাদের প্রথম গল্প লীলা মজুমদারের নটবরের কারসাজি। এই গল্পে ক্লাসে এক নতুন ছেলে নটবরের আগমন হয়। তাকে নিয়ে বাকিরা কৌতূহলী হয়ে পড়ে এবং একে নিয়ে বেশ মজা করা যাবে ভাবে। কিন্তু শেষ পর্যন্ত কি হলো, নটবর আসলে কেমন ছেলে, জানতে হলে শুনতে থাকুন আমাদের প্রথম গল্প নটবরের কারসাজি। আর হ্যাঁ, এই গল্প শেষে চলে যাবেন না, কিন্তু অপেক্ষায় আছে আরেকটি গল্প। সেই ছেলেটা প্রথম যেদিন মাস্টারমশাইয়ের পিছন পিছন ক্লাসে ঢুকলো, গায়ে নীল ডোরাকাটা গলাবন্ধ কোট আর খাকি হাফ প্যান্ট, চুলগুলো লম্বা হয়ে নোটা নোটা কানের ওপর ঝুলে পড়েছে। তেল চুকচুকে আহ্লাদে আহ্লাদে বোকা মতন ভাবখানা দেখেই আমাদের গায়ে জ্বর এলো, আবার আমোদও লাগলো। একে নিয়ে বেশ একটু রগড় করা যাবে মনে করে। ছেলেটার পায়ে ফিতে দেওয়া কালো জুতো একটু কিচকিচ করছিল, তাই তের নগা তাকে শুনিয়ে শুনিয়ে বলল, জুতোর দামটা বুঝি আসছে মাসে দেয়া হবে। ছেলেটা কিন্তু কিছু না বলে খাতা পেন্সিল নিয়ে থার্ড বেঞ্চে গিয়ে চুপ করে বসল। মাস্টারমশাই বললেন, ওহে নটবর চন্দ্র, বছরের মাঝখানে এসো, ভালো করে পড়াশোনা করো। নাম শুনে তো আমরা হেসেই কুটিপাটি। নগা তক্ষুনি তার নাম দিয়ে ফেলল লট বহর। সত্যি নগার মতো রসিক ছেলে খুঁজে পাওয়া দায়। টিফিনের সময় নটবর চন্দ্র একটা ছোট্ট বইয়ের মতো টিনের বাক্স খুলে লুচি আলুর দম খেয়ে হাত চাটতে চাটতে বারবার আমাদের দিকে তাকাতে লাগলো। তাই না দেখে নগা বললে, কিরে ছোঁড়া, মানুষ দেখে বুঝি অভ্যেস নেই? আমরা তাক করেছিলাম, ছেলেটা চোটে মোটে কি করে দেখব। ছেলেটা কিন্তু খানিক চুপ করে থেকে হঠাৎ মুখে হাত দিয়ে বিশ্রী রকম ফ্যাচ ফ্যাচ করে হাসতে লাগলো। নগা রেগে বলল, ও তো হাসির কথা কি হলো শুনতে পারি? ছেলেটা অমনি নরম সুরে বলল, কিছু মনে করো না ভাই, সত্যিই আমার হাসা উচিত হয়নি, কিন্তু তোমাদের দেখে না হঠাৎ আমার মেজ মামার পোষা বাঁদরগুলোর কথা মনে পড়ে গেল। কেবল ওই ওই ওকে ছাড়া বলে আমাকে দেখিয়ে দিল। নগারা রেগে ফোঁস ফোঁস করতে লাগলো। আমি কিন্তু একটু খুশি না হয়ে পারলাম না। অল্প হেসে জিজ্ঞাসা করলাম, তো আমাকে দেখে কিসের কথা মনে হচ্ছে? সে অম্লান বদনে বললে, মুলতানি গরুর কথা। ভীষণ রাগ হলো। ভাবলাম ছোটবেলা থেকে এই যে শ্যামবাবুর কাছে স্যান্ডো শিখেছি, সে কি মিছি তেরে গিয়ে এই এক প্যাঁচ কষে দেবার চেষ্টা করলাম যে কি বলবো, কিন্তু সে কি একটা ছোট লোকি কায়দা করে এক সেকেন্ডে আমাকে মাটিতে আছাড় মেরে ফেলে দিল। ঠিক তক্ষুনি ক্লাসের ঘন্টা পড়ল, নইলে তাকে বিষম সাজা দিতাম। ক্লাসের পর বাড়ি যাওয়ার পথে তার জন্য ওত পেতে রইলাম, আমি আর একটা ছেলে। দেখা হতেই সে হাসি মুখে বলল, কি হে, চিনি বাদাম খেতে আপত্তি আছে? আমরা আর কি করি, একেবারে তো অভদ্র হতে পারি না, তাই চিনি বাদাম নিয়ে তাকে বুঝিয়ে বললাম, দেখ নতুন ছেলে এসেছিস, নতুন ছেলের মতো থাকবি। আজ দয়া করে তো চিনি বাদাম খেলুম বললে যেন মনে করিস না যে দুপুরের কথা ভুলে গেছি। সে বললে, রাগ করো না ভাই, আমি যদি জানতাম অমন হুঁতকা শরীর নিয়েও তুমি এমন লেদারে, তবে কি আর কষ্ট করে জনসেনিয়ান প্যাঁচ লাগাতাম? এই এমনি দু আঙুলে ধরে আস্তে আস্তে শুইয়ে দিতাম।
বলে সে আমায় কি এক কায়দায় চিৎপাত করে দিয়ে নিমেষের মধ্যে দেখতাম হাওয়া। এর থেকেই বোঝা গেল সে কি ভীষণ ছেলে। সারা রাত মাথা ঘামিয়েও তাকে জব্দ করবার উপায় দেখলুম না। পরদিন সকালে ছোট মামা বলল, কিরে ভোদা, শুকনো মুখ কেন? পেট কামড়াচ্ছে বুঝি? রোজ বলি অত খাসনি। যা বুদ্ধি দেন। বললুম, যে বিষয়ে কিছু বোঝো না সে বিষয়ে কিছু বলতে এসো না। নটবরকে না পারতে পারি তাই বলে অন্যদেরও যে এক কথায় চুপ করিয়ে দিতে পারি না, এ কথা যেন কেউ না মনে করে। হাবুটার কাছ থেকে কোনো সাহায্য পাওয়া গেল না। নিজের বেলা তো খুব বুদ্ধি খোলে, কিন্তু যখন আমি সব খুলে বলে পরামর্শ চাইলাম, সে উল্টে বললে, তুই এত নগানা বগা দুটো তো মানিক জোর, আমার কাছে যে বড় পরামর্শ চাইতে এসেছিস। ওরে ছোড়া, আগে পরামর্শ নেবার মতো বুদ্ধি একটু গজা। নাক সিটকে চলে এলুম। হ্যাঁ, পরামর্শ আবার কি? মেয়েদের সঙ্গে আবার পরামর্শ? জানে তো কেবল হিহি করে হাসতে। সাধে কি মুনি ঋষি ওদের বিষয়ে ওইসব লিখে গেছেন? স্কুলে গিয়ে দেখি আজ ফার্স্ট বেঞ্চে গিয়ে ছেলেটা বসেছে। এই কদিনেই বেশ মাস্টারদের প্রিয় পাত্র হয়ে উঠল। বোকার মতো মুখ করে থাকলে অমন সবাই পারে। আর বুঝি আন্দাজে আন্দাজে কতগুলো সহজ সহজ প্রশ্নের উত্তর দিয়েছিল। পড়তো ওর ঘাড়ে আমাদের সব শক্ত শক্ত প্রশ্নগুলো, তবে দেখা যেত। যাই হোক, একদিনই নাম করবার এমন কিছু তাড়াহুড়ো ছিল না। নগা বললে, বেটা খোসামুদি। ছেলেটা শুনে বলল, ছি, হিংসে করতে নেই, পরে কষ্ট পাবে। রাগে নগা হাতের মুঠো খুব তাড়াতাড়ি খুলতেও বন্ধ করতে লাগলো। গেল বছর যদিও টাইফয়েড না হতো, সেদিন নিশ্চয়ই কিছু একটা হয়ে যেত। কিন্তু এমনি করে কতদিন যেতে পারে? শেষটা একদিন গবুই বিষম এক ফন্দি বার করল। গবুটা দেখতে রোগা পটকা, আর প্রত্যেক পরীক্ষায় প্রত্যেক বিষয়ে লাস্ট হলে কি হবে, ছেলেটার খুব বুদ্ধি আছে। সেদিন ক্লাসে এসে সে নগাকে কানে কানে কি যেন বলল, তাই না শুনে উৎসাহের চোটে নগা অঙ্ক টঙ্ক ভুল করে কোণে দাঁড়িয়ে একাকার। তাতে বরং একদিক দিয়ে সুবিধাই হলো। নগা কোণে দাঁড়িয়ে দেয়ালের দিকে মুখ করে মতলবটা দিব্যি পাকিয়ে নিল। সেই দিনই টিফিনের সময় নটবরকে ডেকে নগা বলল, ভাই নটবর, যা হওয়ার তা হয়ে গেছে। একটা বড় দুর্ঘটনা ঘটেছে। হেডমাস্টারকে তাই একটু সাহায্য করা চাই। তুমি ক্লাসের ভালো ছেলে, তুমি বললে দেখাবেও ভালো। তাছাড়া তোমার মতো গুছিয়ে কেই বা বলতে পারবে বলো? নটবর খুশি হয়ে বলল, তা তো বটেই, ক্লাসের তো অর্ধেক ছেলে তুতলা, আর বাকিগুলো একেবারে গবচন্দ্র। নগা আশ্চর্য রকম ভাবে নিজেকে সামলে নিয়ে ঠান্ডা হয়ে বলল, তা তুমি তাকে গিয়ে ভালো করে বুঝিয়ে বলবে যে তুমি তার বাবা শ্রাদ্ধে কয়েকজন ছেলেকে নিয়ে একটু সাহায্য করতে চাও, এই একটু সম্মান দেখাবার জন্য আর কি, বুঝলে তো? ভালো করে বুঝিয়ে বলো, আসলে কালই তোর বাবা মারা গেছেন কি না? নটবর হাঁ করে শুনে বলল, আহা, তাই নাকি? তোমরা ভেবো না, আমি এক্ষুনি যাচ্ছি। তোমরা একটু অপেক্ষা করে থাকলে ফল টের পাবে। বলে সে হেডমাস্টারের ঘরের দিকে চলে গেল। তার টের পাওয়ার কথাটা না আমার কেমন ভালো লাগলো না। টের পাওয়া বলতে আমরা অন্য মানে বুঝি। সে যাই হোক গে, ক্লাসের ঘন্টা পড়বা মাত্র নটবর ছুটতে ছুটতে এসে বলল, হেডমাস্টার রাজি হয়েছেন, তোমাদের কজনকে এক্ষুনি ডেকেছেন কি সব কাজ বুঝিয়ে দেবার জন্য। তোমরা কি করে জানলে তাও জিজ্ঞাসা করছিলেন। মনে হলো খুব খুশি হয়েছেন, তোমরা এক্ষুনি যাও। আমরা তো অবাক প্রথমেই। শ্রাদ্ধের কথাটা গবুর সম্পূর্ণ বানানো। কোথায় নটবর ইয়ার্কি দেবার জন্য মার খাবে তা না, সত্যি হেডমাস্টারের বাপের শ্রাদ্ধ। এরকম কিন্তু আরও হয়। আমি একবার একটা অচেনা ছেলেকে মজা দেখবার জন্য বলেছিলাম, কি হে, চাঁটগা থেকে কবে এলে? সে বলল, কাল এলাম। তুমি কি করে জানলে? আমি অবশ্যই আর কিছু ভিন্নি বলি। যাই হোক, আমরা তো গেলাম। দেখলাম হেডমাস্টার গোমরা মুখ করে ফার্স্ট ক্লাসের ছেলেদের ইংরেজি খাতায়
লাল পেন্সিলের দাগ কাটছেন। আমাদের দেখে খেঁকিয়ে বললেন, কে, কি ব্যাপার তোমাদের? ক্লাস নেই নাকি? এখানে যে বড় দঙ্গল বেঁধে এসেছ। নগা গলা পরিষ্কার করে বলল, আগে আপনার বাবার শ্রাদ্ধের ব্যবস্থা করতে এসছি। আমরা এইটুকু বলতেই হেডমাস্টারের এক ভীষণ পরিবর্তন হলো। মুখটা লাল হয়ে বেগুনি হলো, হাতের পেন্সিলের মোটা শীষ মট করে ভেঙে গেল, গোঁফ চুল সব খাড়া হয়ে গেল, জোরে জোরে নিঃশ্বাস পড়তে লাগলো। তার চোটে শার্টের গলার বোতাম ফট করে ছিঁড়ে মাটিতে পড়ে গেল। কিরম একটা শব্দ করে আস্তে আস্তে তিনি উঠে দাঁড়ালেন। আমরা এতক্ষণ হাঁ করে দেখছিলাম। এবার হঠাৎ একটা বিকট সন্দেহ হলো। নটবর আগা গোড়া মিছে কথা বলেছে। হেডমাস্টার ডাকেননি, সে হয়তো দেখাই করেনি। হেডমাস্টার গর্জন করে উঠলেন, জানলার খড়খড়ি কেঁপে উঠল। আমরা ছিটকে বাইরে এসে পড়লাম। তিনি ফেলে দিলেন কি আমরাই পালিয়ে গেলাম, আজও ঠিক জানি না। কাঁপতে কাঁপতে ক্লাসে ঢুকেই শুনলাম পণ্ডিত মশাই নটবরকে বলছেন, সে কি নটবর, তুমি যে হেডমাস্টারের ভাইপো, সে কথা তো একদিন বলনি। নটবর বললে, বাবা বলেন ওই সম্পর্কটা এমন কিছু ঢাক পেটাবার মতো নয়, তাছাড়া স্কুলটা বাজে। এই মাত্র কাকাকে সেই কথাই বলে এলাম, তিনি তো রেগে কাঁই। এমন সময় দরওয়ান এসে বলল, গবুবাবু আর ভোঁদাবাবুকে বেদ খেতে হেডমাস্টার বাবু ডাকছেন। তাই শুনে পণ্ডিত মশাইও বললেন, আর বেড খেয়ে এসে আধ ঘন্টা বেঞ্চে দাঁড়াবে, লেট করে ক্লাসে এসেছ। তাই বলে পৃথিবীটাই অসার। শেষ হলো লীলা মজুমদারের লেখা নটবরের কারসাজি। শুরু করছি আজকের দ্বিতীয় গল্প, প্রচিত গুপ্তর লেখা গোপন বাক্স খুলতে নেই। এই গল্পে ক্লাস 7-এর গণপতি স্কুলে নিয়ে আসে একটা গোপন বাক্স, সে কাউকে দেখায় না। এই নিয়ে বাকিদের মধ্যে পড়ে যায় হইচই। কি ছিল সেই গোপন বাক্সে জানতে হলে শুনতে হবে আজকের দ্বিতীয় গল্প, গোপন বাক্স খুলতে নেই। ক্লাস 7-এর গণপতির কাছে একটা গোপন বাক্স আছে। আমরা গণপতিকে ডাকি গণা বলে। গণা চুপচাপ ধরনের ছেলে, কারোর সঙ্গে বিশেষ ঘনিষ্ঠতা দেখায় না, নিজের টিফিন নিজে খায়। স্যারেরা পড়া ধরবার সময় ফিসফিস করে কাউকে সাহায্য করে না। তবে ভালো ছেলে কিনা তা নিয়ে বিতর্ক আছে। ক্লাসের কেউ কেউ বলে গণা থাকে নিজের মতো, কোনো সাথে পাঁচে নেই। আবার কেউ কেউ বলে ওই ছেলেটা বিরাট স্বার্থপর আর মিটমিটে পাজি, শুধু নিজের টুকু হলেই খুশি। গণপতির বাক্সের খবর স্কুলে ফাঁস করল চন্দন। চন্দন আমাদের ক্লাসের মোস্ট ওয়ান্টেডের মতো মোস্ট চালিয়াত টাইপ, কথায় কথায় সব জানতা ভাব। অন্যরা কেউ কিছু বললে বলে, ও তো আমি আগে থেকেই জানতাম, পরীক্ষা করে দেখছিলাম তোরা কেউ জানিস কিনা। এই কথা শুনে ধ্রুব ভিজে বিড়ালের মতো মুখ করে বলল, ও এই কারণে তুই পরীক্ষার খাতায় অনেক সময় ভুল উত্তর লিখে দিস, পরীক্ষা করে দেখিস মাস্টার মশাইরা ঠিকটা জানেন কি না, তাই তো? চন্দন ধ্রুবর দিকে তেড়ে গেলে ধ্রুব দিয়ে দৌড়। তবে এই কথা সত্যি যে চন্দন মাঝে মাঝে জমজমাট খবর দিয়ে আমাদেরকে চমকে দেয়। গোপন বাক্সের খবরটাও সেরকম। সেদিন টিফিনের সময় মাঠে বসে টিফিন খেতে খেতে গম্ভীর মুখে বলল, আমার কাছে একটা দারুণ খবর আছে, শুনলে তোদের চোখ ছানা বড়ার মতো হয়ে যাবে, টিফিনের সঙ্গে খেয়ে ফেলতে ইচ্ছে করবে। পড়ছি বলল, বাজে না বকে বলতো কি খবর? চন্দন বলল, আগে তোর টিফিন থেকে অর্ধেকটা ডিম সেদ্ধ দে, তারপর বলবো। সপ্তর্ষি ভুরু কুঁচকে বলল, সত্যি নাকি ডিম সেদ্ধ বাগাবার জন্য বলছিস? চন্দন হাত নেড়ে বলল, যা, শুনতে হবে না তোদেরকে। অহিরথ বলল, প্লিজ বল, আমার টিফিন থেকে একটা স্যান্ডউইচ দিচ্ছি। চন্দন গোমড়া মুখ করে বলল, লাগবে না, খবরও বলবো না। বিশ্বনাথ বলল, আহা রাগ করছিস কেন, নে খানিকটা চাউমিন নে তো, আজ মা না চাউমিনটা হেব্বি বানিয়েছে।
বিশ্বনাথ নিজের টিফিন কৌটোটা চন্দনের দিকে এগিয়ে দিল। চন্দন খাবলা মেরে অনেকটা তুলে নিয়ে মাথা উঁচু করে মুখে পুরল। চাউমিন সুতোর মতো ঝোলে বলে মাথা উঁচু করে খেতে হয়। চন্দন খাওয়া শেষ করে বলল, তোরা কি জানিস গণপতির একটা গোপন বাক্স আছে, যাকে বলে সিক্রেট বক্স? জানিস তোরা? খবর শুনে সত্যি আমাদের চোখ ছানা বড়া সাইজের বড় বড় হয়ে গেল। ধাতস্থ হতে সময় লাগলো। আমি অবাক হয়ে বললাম, গোপন বাক্স? সেটা আবার কি? চন্দন আমার দিকে এমন ভাবে তাকালো যেন এমন বোকা সে আগে দেখেনি। বলল, গোপন বাক্স মানে গোপন বাক্স, যার কথা কেউ জানে না। মানুষ হাতের পেয়ারায় কচ করে কামড় দিয়ে বলল, তুই জানলি কি করে? চন্দন বিজ্ঞের মতো মাথা নেড়ে বলল, আমি দেখেছি। তন্ময় বলল, কিভাবে দেখলি? চন্দন প্রথমটায় বেশি রহস্য করতে চাইলেও পরে সবই বলল। গণপতি রোজই ছুটির পর সবার শেষে ক্লাস থেকে বের হয়। আমাদের মতো তার তাড়াহুড়োর ব্যাপার নেই। গুটগুট করে ব্যাগ গোছায়, তারপর ডেস্কে নানাচে কানাচে সন্ধান চালিয়ে দেখে পেন, পেন্সিল, ইরেজার ফেলে যাচ্ছে কিনা। এমনকি ব্যাগ বের করে বই খাতাও গোনে। জটা এনেছিল ঠিক ততগুলো নিয়ে ফিরেছে তো। আমরা প্রথম প্রথম হাসাহাসি করতাম, পরে বুঝতে পেরেছি ওর চরিত্রটাই এরকম, পিটির পিটির টাইপ। এই ব্যাগ গোছানোর সময় একদিন চন্দন গোপন বাক্স দেখতে পায়। সবাই তখন ক্লাস থেকে বেরিয়ে গেছে, চন্দনও বেরিয়ে যেত। নেহাত তার বুট জুতোর ফিতেতে গিট পাকিয়ে গেছে, তাই দেরি হয়ে যাচ্ছিল। মাথা নিচু করে গিট খুলছিল, আর তখনই চোখ পড়ে খানিকটা দূরে ডেস্কে বসা গণপতি ব্যাগ থেকে বাক্সটা বের করে দেখছে। চন্দনের সঙ্গে চোখে চোখ পড়তেই সুরুত করে ঢুকিয়ে ফেলল। চন্দনের কথার মাঝেই বিতোষক বলল, বাক্সটা আজ গোপন, সেটা বুঝলি কি করে? টিফিন বাক্সও তো হতে পারে। চন্দন গম্ভীর গলায় বলল, আমি কি তোর মতো বোকা? টিফিন বক্স চিনি না। অর্চি বলল, বাক্সটা কিরকম? চন্দন বলল, এক ঝলক দেখেছি। ডেস্কের ওপর টিফিন বক্সের পাশে রেখে কণা বই খাতা গুছোচ্ছিল। তোরা তো জানিস, স্কুল ছুটির পর বই খাতা গুছিয়ে তবেও বাড়ি যায়। যতদূর মনে পড়ছে বাক্সটা টিফিন বাক্সের থেকে সামান্য বড়, তাই নকশা কাটা, হলুদ রং। টিনের সুটকেসে যেমন তালা দেবার ব্যবস্থা থাকে, ঠিক সেরকম আছে। মানুষ চোখ গোল গোল করে বলল, তালা দেওয়া? চন্দন একটুক্ষণ চোখ বুজে ভাবল, তারপর বলল, তালা দেওয়া নয়। আমি বললাম, তুই জিজ্ঞাসা করলি না? চন্দন ভুরু কুচকে বলল, কি জিজ্ঞাসা করব? অর্চি বলল, বাহ, জিজ্ঞাসা করবি না? বাক্সটা কিসের? চন্দন বলল, আমি তাকাতেই গনা শট করে বাক্সটা ব্যাগে ঢুকিয়ে ফেলল। ধ্রুব বলল, এর থেকেই বোঝা যাচ্ছে বাক্সটায় কোনো গোলমাল আছে, নইলে লুকোবে কেন? সপ্তর্ষি বলল, চন্দন ঠিকই বলেছে, ওটা নিশ্চয়ই সিক্রেট বক্স। এরপর আমরা পরিকল্পনায় বসলাম, কি করে বাক্সটা দেখা যায়। কিন্তু বেশিক্ষণ আলোচনা করা গেল না। টিফিন শেষের ঘন্টা পড়ে গেলে আমরা ক্লাসের দিকে ছুটলাম। ক্লাসে গিয়ে দেখলাম গণপতি ভূগোল বই খুলে মন দিয়ে পড়ছে। সে এরকমই করে, টিফিন খাওয়া হয়ে গেলে বই খুলে বসে। তবে মাস্টার মশাই পড়া ধরলে কান চুলকোয়। মানুষ ফিসফিস করে বলল, হেই, কণাকে জিজ্ঞাসা করব বাক্সটা কিসের? আমি বললাম, লাভ হবে না, বলবে না। অর্চি বলল, আমরা যদি জোর করি? তন্ময় বলল, জোর করলেও বলবে না। তবে এই সব কথার মাঝখানে স্যার ঢুকে পড়লেন। আমরা চুপ করে গেলাম, কিন্তু ভিতরে ভিতরে উত্তেজনা চলতেই লাগলো। চলবেই তো, কোনো সহপাঠী যদি সঙ্গে একটা গোপন বাক্স নিয়ে ঘোরে, তাহলে উত্তেজনা হবে না? স্যারের পড়া শুনবো কি, মনে তখন নানা প্রশ্ন। বাক্সটা গণপতি গোপন করে কেন? বাক্সের ভেতর কি আছে? বাক্সটা কেউ সব সময় সঙ্গে নিয়ে ঘোরে? রাতেও পাশে নিয়ে শোয়? ওর বাবা মা কি জানেন? না জানাটাই স্বাভাবিক। যদি গোপন কিছু থাকে তাহলে জানাবে কেন? কবে থেকে ও বাক্সটা সঙ্গে নিয়ে ঘুরছে? বাকি দিনটা আমরা বারবার গণপতির দিকে ঘুরিয়ে ঘুরে তাকাতে লাগলাম। ঠিক গণপতির দিকে নয়, গণপতির ব্যাগের দিকে। গণপতি মনে হয় বুঝতে পারল
মনে হয় কেন, বুঝতে পারল। 5th পিরিয়ডের সময় দেখি গণপতি ব্যাগটা ভালো করে জড়িয়ে নিয়ে বসেছে। ক্লাসে স্যার আসবার আগে সে জিজ্ঞাসা করলো, এই তোরা আমার ব্যাগের দিকে বারবার তাকাচ্ছিস কেন রে? মানুষ আর চেপে থাকতে পারল না, বলল, তোর কাছে নাকি একটা গোপন বাক্স আছে। গণপতি ভুরু কুঁচকে বলল, কে বলল? উঠছি ঠিক ওর পিছনের বেঞ্চে বসে ফিসফিস করে বলল, আছে কি না বল। গণপতির ভুরু আরও কুঁচকে গেল, বলল, কিসের বাক্স? টিফিন? সে তো তোদেরও আছে রে। মানুষ চাপা গলায় বলল, না টিফিন নয়, তাছাড়া আরেকটা আছে। সত্যি? গণপতি খানিকক্ষণ চুপ করে থেকে কিছু একটা বলতে গেল, তার আগে বিমান স্যার ক্লাসে ঢুকে পড়লেন। বিমানবাবু আমাদের ইতিহাস পড়ান, সন তারিখ ঠিক মতো না শুনলে 100 বার করে লিখতে দেন। আমরা গোপন বাক্স নিয়ে আলোচনা বন্ধ করে দিলাম। ছুটির পর মানস, অর্চি, ধ্রুব, সপ্তর্ষি গণপতিকে চেপে ধরল, আর গণপতিও তার ব্যাগ কাঁধ থেকে খুলে দু হাতে শক্ত করে চেপে সিঁড়ি দিয়ে নামতে লাগলো দ্রুত পায়ে। কিরে, সত্যি তোর কাছে গোপন বাক্স আছে? গণপতি বলল, আমার শরীরটা ভালো লাগছে না, বাক্সটা একবার দেখা না। গণপতি বলল, মাথা টিপ টিপ করছে। আচ্ছা দেখাতে হবে না, বাক্সের ভিতর কি আছে সেটা তো বলবি। গণপতি ওর সাইকেলে উঠতে উঠতে বলল, মনে হচ্ছে জ্বর আসছে। এটুকু বলে মুচকি হেসে সাইকেল চালিয়ে চলে গেল। শুধু চলে গেল না, গোপন বাক্সের রহস্য আরও বাড়িয়ে দিয়ে গেল। পরদিন সত্যি জ্বরের কারণে কামাই করল গণপতি। আমরা পুরো দমে পরিকল্পনায় নামলাম, কিভাবে গোপন বাক্সের রহস্য ভেদ করা যায়। সবাই মিলে অনেক প্রস্তাব দিল, সেই প্রস্তাব আবার কাটাও হলো, যাকে ভালো বাংলায় বলে যুক্তি খণ্ডন। বাক্সে কি আছে জানবার জন্য বাক্সটা দেখা দরকার। কিভাবে দেখা হবে? ভালো কথায় চাইলে তো গণপতি দেবে বলে মনে হয় না। মনে হয় না কেন, দেবেই না। যে বাক্স নিয়ে ঝেড়ে কাশছে না, সে বাক্স চাইলে গুটি গুটি দিয়ে দেবে কেন? তাহলে জোর করে নিয়ে দেখতে হয়। এটা একটা খুব শক্ত কাজ নয়। গণপতি একা আমাদের এতগুলো ছেলের সঙ্গে পেরে উঠবে না। 3 জন মিলে ওকে চেপে ধরবে। একজন ব্যাগ খুলে বাক্স নিয়ে পালাবে। যদি নাও পালায়, ওর সামনেই বাক্সটা খুলে আমরা চট করে দেখে নিতে পারবো, কোনো সমস্যা হবে না। সমস্যা হবে তারপরই। জোর করে বাক্স কেড়ে নেবার কারণে ও নির্ঘাত মাস্টার মশাইদের নালিশ করবে। বলা যায় না, হেড স্যারকেও লাগাতে পারে। সেটা খুবই বিপজ্জনক হবে। তাহলে আর একটা পথই খোলা রইল, বাক্সটা চুরি করে দেখা যায়। বাক্সে কি আছে দেখবার পর আবার রেখে দিলেই চলবে। মানুষ বলল, এটাই বেস্ট আইডিয়া। অর্চি রাগ দেখিয়ে বলল, বেস্ট আইডিয়া না কচুর মাথা? কিভাবে চুরি করবি? গনার বাড়িতে যাবি, জলের পাইপ দিয়ে দোতলায় উঠবি, তারপর ওর পড়ার টেবিল থেকে ব্যাগ চুরি করবি, তাই তো? সপ্তর্ষি বলল, তা কেন, গণপতি যখন স্কুলে আসবে তখনই হবে। তন্ময় বলল, কিভাবে হবে? ওকে কখনো দেখেছিস ব্যাগ, বই, খাতা, পেন, পেন্সিল কোথাও রেখে কখনো যায়? দেখেছিস কি কখনো? ধ্রুব বলল, তারপর ও এখন জেনে গেছে আমরা ওর বাক্সটাকে টার্গেট করেছি। এখন থেকে আরো বেশি করে ব্যাগটাকে আঁকড়ে থাকবে। দেখিসই তো, ও টিফিন টাইমেও ব্যাগ কাঁধে নিয়ে মুখ ধুতে যায়। মানুষ বলল, তোর ক্লাসের মাঝখানে যখন ছোট বাইরে যাবে, তার মধ্যে আমরা কাজ সেরে ফেলব। মানুষ যাই বলুক, এটা অসম্ভব। গণপতি ক্লাস চলাকালীন ব্যাগ ছেড়ে বেরোলে কোনো লাভ হবে না। ক্লাসে তখন স্যার থাকবেন, তার সামনে কি ওর ব্যাগে হাত দেওয়া যায়? না, একটা সহজ ব্যাপার না বিরাট জটিল হয়ে যাচ্ছে। আচ্ছা, ব্যাগে কি থাকতে পারে? তন্ময় বলল, সোনাদানা, হিরে। অর্চি বলল, হাবি যাবি বই পড়ে না তোর মাথাটাই গেছে। আমার মনে হয় ওই বাক্সে বিভিন্ন দেশের কয়েন আছে। সপ্তর্ষি বলল, আবার স্ট্যাম্পও তো থাকতে পারে। আমি বললাম, কয়েন বা স্ট্যাম্প থাকলে গণ আমাদের ডেকে ডেকে দেখাতো। যারা কালেক্টর হয় তাদের স্বভাবই হলো সংগ্রহের জিনিস অন্যকে দেখানো। মানুষ বলল, হয়তো ভয় পাচ্ছে, ভাবছে আমাদের দেখালে যদি কেড়ে টেড়ে নিই। চন্দন বিজ্ঞের মতো মাথা নেড়ে বলল, তাহলে বাক্সটাই আনতো না। ধ্রুব বলল, হয়তো বাড়িতে রাখতে গেলে বাবা মা দেখে ফেলবে, ওর তো আর নিজের কোনো তালা চাবি দিয়ে আলমারি নেই। তন্ময় বলল, জিনিস লুকোতে গেলে সবসময় যে তালা চাবি দিয়ে রাখতে হবে তার কি মানে আছে?
বাবা যাতে দেখতে না পায় তার জন্য কি আমি ঘুড়িলাটাই আলমারিতে রাখি? মোটেই না। আমার ঘুড়িগুলো সব লুকোনো আছে ড্রেসিং টেবিলের পিছনে। সপ্তর্ষি বলল, আমারও মার্বেলগুলি সব পুরনো জ্যামিতি বক্সের ভেতরে থাকে, মা টেরও পায় না। অহিরথ উত্তেজিত গলায় বলল, আচ্ছা, গোপন বাক্সে ঘুড়ি নেই তো? আমরা তো অহিরথকে এই মারি কি সেই মারি। বোকাটা বলছে টিফিন বাক্সের মাপের একটা বাক্সের ভেতর ঘুড়ি থাকবে। এই ছেলে তো বিরাট বোকা। আমাদের ধমক শুনে অহিরথ আমতা আমতা করে বলল, কেন, ফোল্ডিং ঘুড়ি পাওয়া যায় না? মানুষ চোখ কটমট করে বলল, আর একটা কথা যদি বলবি না, গাঁটটা দিয়ে তোর মাথায় পোটাটো চিপস বানিয়ে দেব। বিশ্বনাথ গলা নামিয়ে ভয়ে ভয়ে বলল, আচ্ছা, ছুরি রিভলভারের মতো কোনো ভয়ঙ্কর অস্ত্র টস্ত্র নেই তো? উর্চি দাঁত কিরমির করে বলল, বাজে বকা থামাবি? সপ্তর্ষি বলল, আমার কি মনে হয় জানিস, আমার মনে হয় গণপতি ওই বাক্সের ভিতর লুকিয়ে মোবাইল ফোন নিয়ে আসে। মানুষ বলল, ভিডিও গেমসও হতে পারে। আমার সন্দেহ হচ্ছে। বললাম, সঙ্গে আনে আবার নিয়েও যায়, একবারের জন্যও বের করে না, এটা ঠিক বিশ্বাস করা যাচ্ছে না। তন্ময় কাঁচুমাচু মুখে বলল, এবার কিন্তু আমার পেটের ভিতরটা কেমন যেন করছে, কৌতূহল ফেটে না যায়। যতক্ষণ না গোপন বাক্স দেখছি ততক্ষণ রাতে আমার ঘুম হবে না। বাক্সের ভিতরে কি আছে তা নিয়ে নানা ধরনের মতামত থাকলেও আমরা সবাই একমত হলাম যে বাক্স আমাদের দেখতেই হবে। ও জিনিসটা আর স্কুলে যদি না আনে তাহলে ওর বাড়িতে গিয়ে দেখতে হবে। শুধু মুখে চেয়ে জোর করে বা চুরি করে হবে না, গণপতিকে লোভ দেখাতে হবে, পেয়ারা, চাউমিন, হজমিগুলি খাওয়াতে হবে। তাতে রাজি না হলে পেন, পেন্সিল, ইরেজার দিতে হবে। এতেও যদি কাজ না হয় তাহলে ঘুড়ি, লাটাই, মার্বেলগুলি নিয়ে যেতে হবে। দরকার পড়লে আমরা আমাদের কালেকশন থেকে স্ট্যাম্প, কয়েন, ওয়ার্ল্ড কাপ ফুটবলে ফটোও দিতে পারি। মোদ্দা কথা হলো বাক্স আমাদের দেখতেই হবে। দুদিন পরে জ্বর থেকে উঠে গণপতি স্কুলে এলো। আমরাও সাদাসাদি শুরু করলাম। গণপতি গম্ভীর মুখে পেয়ারা খেলো, পেন্সিল নিল, নেইমার আর মেসির ছবি নিল। তারপর বলল, বাক্সটা দেখাতে পারি, তবে আজ নয়। আমরা অধীর আগ্রহ নিয়ে বললাম, কবে? গণপতি ভুরু কুচকে হাতের কর গুনে বলল, ঠিক 7 দিন পরে। আবার 2 দিনের জন্য ডুব দিল গণপতি। আমরা ভাবলাম, এই রে, আবার অসুখ বিসুখে পড়লো নাকি? না, অসুখে পড়েনি। ঠিক 7 দিনের মাথায় খবর পেলাম গণপতি স্কুল ছেড়ে দিয়েছে। বাবার বদলির চাকরি, শিলিগুড়ি না কোথায় যেন চলে গেছে। আমরা কেউ জানতেও পারিনি। ওর বাবা এসে স্কুল থেকে ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে গেছেন। মনটা খুব খারাপ হয়ে গেল। ইস, গণপতির গোপন বাক্স দেখা হলো না। তবে মন খারাপের পর একটা মজার ঘটনা ঘটল। এই ঘটনার কয়েকদিনের মধ্যে দেখলাম আমাদের ক্লাসের অনেকেই একটা গোপন বাক্স তৈরি করে ফেলেছে। কোনোটা ফেলে দেওয়া টিফিন বক্স, কোনোটা পিচবোর্ডের, কোনোটা আবার কাঠের। মানুষ, চন্দন, অর্চি, সপ্তর্ষি, তন্ময়, কার নেই? কেউ কাউকে বাক্স খুলে দেখায় না। ভিতরে কি আছে জানতে চাইলে মুচকি হাসে। গণপতি চলে গেছে, কিন্তু তার গোপন বাক্সটা সকলকে দিয়ে গেছে। মজার না? অবশ্যই মজার।